জেলে যেতে হবে কি মোহাম্মদ ইউনূসের? এই প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে এই সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ্যে আসার পর। আজকে এমন কিছু ঘাপলার কথা প্রকাশ্যে এসছে, তারপর মোহাম্মদ ইউনূস যে কত বড় খিলাড়ি এবং তিনি যে কত বড় দুর্নীতিগ্রস্ত কর ফাঁকিবাজ তা কিন্তু প্রকাশ্যে চলে এসছে, এবং মোহাম্মদ ইউনূসের দিন যে ফুরিয়ে এসছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। এই মুহূর্তে ইউনূস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে। তো ডক্টর ইউনূস যদি ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয়, তাহলে তিনি বলেছেন যে ডক্টর ইউনূসকে এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রধান করা হতে পারে। আওয়ামী লীগের জন্য যত কঠিন হবে পরিস্থিতি, তত আওয়ামী লীগের জন্য ফেরা ত্বরান্বিত হবে। দেয়ালে পিঠ থেকে গেলে মরণ কামড় দিতে চাইবে আওয়ামী লীগ। বিএনপির জন্য মহাবিপদ আছে। আমি ধারণা করি এবার তিনি বিদেশে যেতে পারবেন না। তার একটা ভুলের খেসারত দিতে হবে, এবং এই মাটিতেই তার খেসারত দিতে হবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। জেলে যেতে হবে কি মোহাম্মদ ইউনূসের? এই প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে এই সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ্যে আসার পর। আজকে এমন কিছু ঘাপলার কথা প্রকাশ্যে এসছে, তারপর মোহাম্মদ ইউনূস যে কত বড় খিলাড়ি এবং তিনি যে কত বড় দুর্নীতিগ্রস্ত কর ফাঁকিবাজ তা কিন্তু প্রকাশ্যে চলে এসছে, এবং মোহাম্মদ ইউনূসের দিন যে ফুরিয়ে এসছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। মোহাম্মদ ইউনূস দিনের পর দিন নিজেকে গরিবের ভগবান হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি প্রতি মুহূর্তে এমন একটি ভান করতেন যেন তিনি গরিব সাধারণ মানুষদের পাশে তার গ্রামীণ ব্যাংক নামক সংস্থা নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং দেশ বিদেশ থেকে যত গরিব মানুষ আছেন তাদের পাশে মহিরু হয়ে দাঁড়ান। কিন্তু তার যে গ্রামীণ ব্যাংকের নেটওয়ার্ক বা সাম্রাজ্য, এর পিছনে এমন কিছু কর্মকাণ্ড তিনি করেছেন যা কিন্তু তার আজ প্রধান বিড়ম্বনার কারণ। অবস্থা এতটাই বেগতিক জায়গায় চলে গেছে যে তার একাধিক সংস্থার বিপক্ষে খোদ আমেরিকা, এমনকি আন্তর্জাতিক আদালতও হয়তো তদন্ত করতে পারে বলে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। ঠিক 1 মাস আগে আমি একটি রিপোর্ট করেছিলাম যেখানে মোহাম্মদ ইউনূসের সংস্থার সঙ্গে আল কায়েদা যোগ স্পষ্ট হয়ে গেছিল। সে ভিডিওটি আপনারা দেখতে পারেন, আমাদের চ্যানেলেই আছে। সেখানে সমস্যাটা তৈরি হয়েছিল যে আল কায়েদার সঙ্গে মোহাম্মদ ইউনূসের এত ভালো সম্পর্ক, এবং মোহাম্মদ ইউনূসের মিডল ইস্ট বেসড একটি কোম্পানি যেভাবে আল কায়েদাতে ইনভেস্ট করেছে, তারপর মার্কিন গোয়েন্দা সংস্থা তার সংস্থার বিপক্ষে তদন্ত করতে কিন্তু শুরু করে। আর আজকে এমন কিছু ঘাপলার কথা প্রকাশ্যে এসছে, তারপর মোহাম্মদ ইউনূস যে কত বড় খিলাড়ি এবং তিনি যে কত বড় দুর্নীতিগ্রস্ত কর ফাঁকিবাজ তা কিন্তু প্রকাশ্যে চলে এসছে। হঠাৎ করেই মোহাম্মদ ইউনূসের আরো একটি সংস্থার কথা সামনে এসছে। সেই সংস্থাটি ইউরোপের লুক্সেমবার্গ নামক যে দেশ সেখানে খোলা। এই লুক্সেমবার্গকে কিন্তু কর ফাঁকির জন্য ব্যবহার করেন বিভিন্ন ব্যবসায়ীরা। 2008 সালে কর ফাঁকি দেওয়ার জন্য তিনি গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিন্যান্স ফাউন্ডেশন এই একটি কোম্পানি হঠাৎ করেই ফর্ম করেন, যে কোম্পানির মূলধন 650 কোটি টাকা। এবং আপনারা শুনলে অবাক হবেন, মোহাম্মদ ইউনূস এই সংস্থার প্রতিষ্ঠাতা হলেও তিনি আরো একটি সংস্থা মানে গ্রামীণ ট্রাস্ট নামক একটি সংস্থা থেকে মাত্র 1000 ইউরো এই পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্ট করেন, এবং তিনি তারপরেই এই কোম্পানির অন্যতম ডিরেক্টর হয়ে যান। এখন সব থেকে বড় যে প্রশ্ন আন্তর্জাতিক স্তরে উঠছে, যে হঠাৎ করে এই লুক্সেমবার্গ গ্রামীণ ক্রেডিট এগ্রিকোল মাইক্রোফিন্যান্স ফাউন্ডেশন তৈরি কেন করা হলো? এর পিছনে কালো টাকাকে সাদা করার কি পরিকল্পনা করা হয়েছে? 1 নম্বর বিষয়। দ্বিতীয় কথা হলো, এই যে সংস্থা খোলা হয়েছে তার অডিট রিপোর্ট কোথায় হয়, এবং এই সংস্থাতে কিভাবে এক ব্যক্তি মাত্র 1000 ইউরো ইনভেস্ট করে ডিরেক্টর হয়ে গেলেন? ফলে পুরোটাই জালিয়াতি। এবং আজকে মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটি পদক্ষেপ যখন আলোচনার কেন্দ্রবিন্দুতে, তখন কিন্তু আতশ কাচের মতো তার একাধিক ফ্রড আলোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে। তারই বিশ্লেষণের প্রথম পর্বে আজ এই সংস্থার নাম কিন্তু উঠে এসছে। দ্বিতীয়টা আরো মারাত্মক, ইউনেস স্পোর্টস হাব। এই সংস্থাটি তৈরি করা হয়েছিল ফ্রান্সে। এবার আপনারা দেখুন ইউরোপের কোথায় কোথায় তৈরি করা হয়েছে, যেখানে কর শিথিলতা কিছু ক্ষেত্রে দেখা যায়। এই সংস্থাগুলোর কোনো কাজই নেই বেসিক্যালি। ইউনেস স্পোর্টস হাব এই সংস্থা কি কাজ করে? ইউনেসের অতি বড় সমর্থক কি বলতে পারবেন? কিন্তু ফ্রান্সে ইউনেস স্পোর্টস হাবকে খোলা হয়েছিল একটি বাণিজ্যিক কোম্পানি হিসাবে দেখিয়ে। ফ্রান্সের ভাষায় তাকে বলা হচ্ছে SAS কোম্পানি। এবার এই ইউনেস স্পোর্টস হাবে কে ইনভেস্ট করে? মিরপুরের আরো একটি কোম্পানি যার নাম ইউনেস সেন্টার। সেই কোম্পানিটি ইউনেস স্পোর্টস হাবে ইনভেস্ট করে। এইখানেই উঠে গেছে এক অসংখ্য প্রশ্ন। প্রথম কথা, বাংলাদেশের আইন অনুযায়ী দেশীয় একটি কোম্পানি থেকে বিদেশে ইনভেস্টমেন্ট কিন্তু আইন বিরুদ্ধ। মোহাম্মদ ইউনূস সরকার এটি করলেন কিভাবে? মানে মিরপুরে অবস্থিত ইউনেসের আরো একটি কোম্পানি ইউনেস সেন্টার থেকে ফ্রান্সে হঠাৎ করে গজিয়ে ওঠা একটি কোম্পানি ইউনেস স্পোর্টস হাব, সেখানে ইনভেস্টমেন্টটি কি আইনি পথে হলো? দ্বিতীয়ত, এই যে ফ্রান্সের যে কোম্পানিতে ইনভেস্ট করা হয়েছে, যেখান থেকে ইনভেস্ট করা হয়েছে অর্থাৎ ইউনেস সেন্টার, সেটি বাংলাদেশের রেকর্ডে অলাভজনক একটি সংস্থা, অর্থাৎ প্রফিটেবল নয়, ব্যবসায়ী করেনি। কিন্তু হঠাৎ করে
একটি অলাভজনক সংস্থা থেকে অন্য একটি সংস্থা, তাও আবার ইউরোপের মতো দেশের একটি সংস্থায় যেভাবে ইনভেস্ট করা হলো, সেই ইনভেস্টমেন্টটা কিভাবে হতে পারে? মানে আপনি লাভ করছেন না অথচ ইনভেস্ট করছেন, এবং এটি কি বাংলাদেশের আইন সিদ্ধ? তৃতীয়ত যে প্রশ্নটি উঠেছে, এই ট্রানজ্যাকশনের পিছনে কি বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়া হয়েছে? কারণ এটা কিন্তু করা যায় না। বাংলাদেশের সংবিধান আইন স্পষ্ট বলছে এটা সম্পূর্ণ বেআইনি। কেন মোহাম্মদ ইউনূসের বিপক্ষে আন্তর্জাতিক স্তরে তদন্ত হবে? আমি আরো একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিচ্ছি। তারপর আল কায়দা রিলেটেড সেই স্টোরিটি আপনারা দেখলে বুঝবেন কিভাবে মোহাম্মদ ইউনূস সরকার বিশ্বজুড়ে জালিয়াতির নেক্সাস কিন্তু তৈরি করেছেন। প্যারিস ভিত্তিক একটি সংস্থা ডেনন কমিউনিটিস এই নামক একটি সংস্থা, যে সংস্থায় তিনি কিন্তু প্রধান অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে দীর্ঘদিন যুক্ত ছিলেন। সেখানে ইনভেস্টমেন্টের পরিমাণ, মানে এই কোম্পানিটি টোটাল মূলধনের পরিমাণ 1,60,00,000 ইউরো, অর্থাৎ প্রায় 200 কোটি টাকা। 2025 এপ্রিল মাসে তিনি হঠাৎ করে এই কোম্পানি থেকে পদত্যাগ করেন। শোনা যাচ্ছে এই কোম্পানি এমন কিছু ইলিগাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত যে তিনি পদত্যাগ করে বাঁচতে চেয়েছেন। এই যে প্যারিস কমিউনিটিস বলে যে কোম্পানি নিয়ে এত হইচই হচ্ছে, সেই কোম্পানি কি কাজ করে কেউ জানে না। কেউ বলেন কনসালটেশন দেন, কেউ বলেন বিজনেস ডিল করিয়ে দেন, কেউ বলেন এমন কিছু কর্মকাণ্ড করেন যেটা প্রকাশ্যে আনা যাবে না। কিন্তু এই কোম্পানির সঙ্গে 2025 জুন মাস অবধি এই ব্যক্তি জড়িত ছিলেন, যার নাম মোহাম্মদ ইউনূস, এবং দিনের পর দিন এই ব্যক্তি কিন্তু এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এছাড়াও আরো দুটো কোম্পানি কিন্তু মোহাম্মদ ইউনূস বিশ্ব মঞ্চে প্রতিষ্ঠা করেছেন। একটির নাম ইউনেস ফ্রান্স, অন্যটার নাম দ্য গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব। এই সংস্থা পুরো দমে ব্যবসা করে ইউরোপ জুড়ে। কি ব্যবসা করে? কনসালটেন্সিং সার্ভিস, অর্থাৎ কনসালটেশন দেন, এবং নোবেল জয়ী এই ট্যাগটাকে ভাঙিয়ে তিনি বিশ্বজুড়ে অর্থনৈতিক জালিয়াতি করে বেড়াচ্ছেন। তাই আজকে আন্তর্জাতিক স্তরে গোয়েন্দারাও মোহাম্মদ ইউনূসের এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে আতশ কাচের তলায় নিয়ে এসছেন। একমাত্র মোহাম্মদ ইউনূস সরকারকে বাঁচাতে পারেন বা ওনাকে বাঁচাতে পারেন আমেরিকা, সেটা উনি জানেন। ক্লিন্টন ফাউন্ডেশন থেকে তার উত্থান, পরবর্তীকালে ক্লিন্টনের সঙ্গে সম্পর্ক একটু স্তীমিত করে জো বাইডেন এবং এখন ডোনাল্ড ট্রাম্প। মোহাম্মদ ইউনূস ছলে বলে চাইছেন আমেরিকা যেন তার পাশে থাকে, তাহলেই আন্তর্জাতিক স্তরে এই লেভেলের দুর্নীতি থেকে তিনি মুক্ত হতে পারবেন। কিন্তু যেভাবে আন্তর্জাতিক আদালতে তার বিপক্ষে এই ট্যাক্স ফাঁকি দেওয়া তদন্তগুলো শুরু হচ্ছে, তাতে যে তিনি বেজায় বিপদে পড়েছেন তা কিন্তু এক প্রকার নিশ্চিত। সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, তার সংস্থা আল কায়দাতে দিনের পর দিন ইনভেস্ট করেছে। এখন আমেরিকার গোয়েন্দা সংস্থা যদি তাকে ক্লিন চিট না দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পও যে তার পাশে থাকবেন না তা কিন্তু এক প্রকার নিশ্চিত। খারাপ লাগার বিষয় হলো বাংলাদেশের মিডিয়ায় খবরগুলো প্রচার করে না, উল্টে মোহাম্মদ ইউনূসকে গরিবের দূত, গরিবের ভগবান এই টাইপের কথাবার্তা বলে আলটিমেটলি তার সম্পর্কে মিথ্যে ন্যারেটিভ প্রচার করার চেষ্টা করা হয় সাধারণ মানুষের মনে। যদিও বছরের শুরুতে আজকে এই ধরনের সংবাদ প্রকাশ্যে এসছে এবং মোহাম্মদ ইউনূসের দিন যে ফুরিয়ে এসছে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। জেলে যেতে হবে কি মোহাম্মদ ইউনূসের? এই প্রশ্ন কিন্তু উঠে গেল কালকে এই সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ্যে আসার পর। এমনই শ্রেষ্ঠ একটা নির্বাচন যে আজকে জানুয়ারি মাসের 2 তারিখ যখন মনোনয়নপত্র সাবমিশন হয়ে গেছে, তখনও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না। বিশেষ করে এই যে বেগম খালেদা জিয়ার জানা যায় যে ভারতের বিদেশমন্ত্রী এলেন ডক্টর জয়শঙ্কর, তিনি কথা বলেছেন দুজন উপদেষ্টা ডক্টর খলিল এবং ডক্টর আসিফ নজরুল, তারেক রহমানের সাথে কথা বলেছেন, তারেক রহমানকে মোদিজির শোক বার্তা হস্তান্তর করেছেন, এবং জামাতের আমির ডক্টর শফিকের সাথেও কথা বলেছেন, এবং 4 জনকেই তিনি একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক, এটা তারা চায়। এবং তারপরেই আমরা দেখলাম যে গতকাল জামাতের আমির ডক্টর শফিক তারেক রহমানের সাথে মিটিং করেছে। আবার ডাকসুর যে ছাত্র শিবিরের নেতারা, তারাও আবার তারেক রহমানের সাথে মিটিং করেছে। অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের ইন্টারাকশনটা কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন যে কদিন আগে বিএনপি জামাত মুখোমুখি ছিল, এবং বিএনপির এখন ভার্চুয়াল যুগ, তো কেউ কিছু বললে ওটা থেকে যায়। বিএনপির নেতারা যেভাবে জামাতকে আক্রমণ করেছে, আবার জামাতের নেতারা বিশেষ করে ছাত্ররা যেভাবে বিএনপিকে স্পেশালি তারেক রহমানকে অ্যাটাক করেছে, এগুলো আমরা কিন্তু ভুলে যাইনি। হ্যাঁ, যেমন এই যে চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এগুলো তো এই শিবিরের এসব ছাত্রদেরই স্লোগান। আবার মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে বিএনপির নেতারাই একাধিকবার কথা বলেছে এবং খুব রিসেন্টলি বলেছে। এই সব কিছু প্রিন্ট মিডিয়ায় আছে, ভার্চুয়াল সোশ্যাল মিডিয়ায় আছে। কিন্তু গতকাল থেকে দেখেন আবার এই জামাত বিএনপির মানে ক্লোজনেস আমরা অবজার্ভ করছি। কেন এরকম হচ্ছে? এই যে ডক্টর জয়শঙ্কর বলে গেলেন, তো ডাক্তার শফিক জামাতের আমির তিনি তারেক রহমানের কাছে গেলেন, তারা দুজনে ভেরিফাই করলেন যে দুজনকেই এই ইনফরমেশনটা দিয়েছে কিনা, এবং তারা দেখলেন যে হ্যাঁ, এই ইনফরমেশনটা দুজনকেই দিয়েছেন। এবং তারপরে তাদের স্বরূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সবসময় বলেছি যে যখন মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের মিত্ররা নেই, তখন জামাত বিএনপি দেখবেন যে তারা ভাগাভাগি করতেছে, মারামারি করতেছে, মুখোমুখি, ওর বদনাম করতেছে, সব করছে। কিন্তু যখনই মাঠে আওয়ামী লীগকে আমরা দেখতে পাই, তখনই কিন্তু সেই মুদ্রার এপিট ওপিট জামাত বিএনপি
এক হয়ে যায়। এমনি রাজনীতি একটু জটিল, যেহেতু গুঞ্জন আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে। তো সারা জীবন যারা ভারতের বিরোধিতা করে রাজনীতি করলো, তাদের জন্মের পেছনে আইএসআইয়ের সমর্থন রয়েছে, সেই দলটি হঠাৎ করে ভারতের সমর্থন নিয়ে রাজনীতি করবে, ক্ষমতায় যাবে, এটা কিন্তু হিসাবটা একটু গোলমেলে মনে হয়। ভারত হয়তো কৌশলগত কারণে বিএনপিকে সমর্থন দিতে পারে, কিন্তু যখনই ইনক্লুসিভ নির্বাচনের বিষয় আসতেছে এবং আওয়ামী লীগকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে জনগণ কাকে ভোট দেবে সেটা নিয়ে আওয়ামী লীগের শিবিরের টেনশন না থাকলেও জামাত বিএনপি শিবিরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। এবং যখনই এই আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনে আসতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয়, তখনই আমরা দেখি যে জামাত বিএনপির ঘনিষ্ঠতা বাড়ে। তো সেই সম্ভাবনাটা আবারও তৈরি হয়েছে। এটা ডক্টর জয়শঙ্কর বলে গেছেন, এটা কি শুধুমাত্র ভারতের কথা? এই ইনক্লুসিভ নির্বাচনের আকাঙ্ক্ষাটা কি কেবলমাত্র ভারতের? এই জায়গাটায় আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে কমনওয়েলথের মহাসচিব যে এসেছিলেন, তিনিও বলে গেছেন যে কমনওয়েলথ অ্যাসোসিয়েশনটা চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। আমি যে দেশটায় থাকি, আমাদের অস্ট্রেলিয়ান সরকার খুব ক্লিয়ারলি বলে দিয়েছে, বাংলাদেশ সরকারকেও জানিয়েছে যে বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে, এবং এই কথার সপক্ষে আমার কাছে রিটেন ডকুমেন্ট আছে। এখন কথা হলো যে আমেরিকা কি চাইছে। আমেরিকা খুব স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে, বিশেষ করে ভারতের সাথে তাদের সাম্প্রতিক যে সম্পর্কটা ডেভেলপ করেছে, সেখানে তারা বাংলাদেশের ব্যাপারে ভারতের চোখ দিয়েই দেখতে চায়। তারা খুব ক্লিয়ার যে ভারত যেটা ভাবছে সেটা। আর ডক্টর ইনুস, তিনি একসময় আমেরিকার পাপেট হিসেবে ক্ষমতায় বসেছিলেন, এটা সত্যি, এবং ডক্টর ইনুসের যা যা দেবার সেটা তিনি দিয়ে ফেলেছেন। পোর্ট দিয়েছেন, বোয়িং কেনার অর্ডার ফাইনাল করছেন, তারপরে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু কেউ সোনাদিয়া দ্বীপের কথা বলছি না। এই সোনাদিয়া দ্বীপে কিন্তু মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন রকমের তৎপরতা দেখা যাচ্ছে। এই যে কদিন আগে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান সেন্ট মার্টিন গিয়েছিলেন, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেখেছি, কিন্তু কেউ বলেনি যে তিনি সেন্ট মার্টিন যাওয়ার আগে সোনাদিয়ায় গিয়েছিলেন। এবং সোনাদিয়ার জনগণ কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছে, এবং তারা কিন্তু জানাচ্ছে যে এই সোনাদিয়ার দ্বীপটা, এখানে এটা কি মার্কিনীদের হাতে তুলে দেবেন কিনা ডক্টর ইনুস, বা নেক্সট যারা আসবে তারা দেবেন কিনা, এটা নিয়ে কিন্তু একটা নেগোসিয়েশন চলতেছে। সো ডক্টর ইনুসের এখন যেটা তার কাছে প্রত্যাশা, বিদেশের মোটামুটি সবাই, এই দু একটা দেশ ছাড়া, ধরেন পাকিস্তানের মতো দু একটা অনুল্লেখ্য এবং গুরুত্বহীন দেশ ছাড়া, সবাই চাইছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। এবং আমি আমার ব্যক্তিগত একটা সূত্রের মাধ্যমে আমেরিকার একজন কূটনীতিকের সাথে যোগাযোগ করলাম, যিনি বাংলাদেশের সম্পর্কে একদম রেগুলার আপডেট তার কাছে থাকে। তিনি আমাকে আজকে সকালবেলা একদম, মানে আজকের প্রথম ফোনটা এসেছে, তো তাকে আমি জানতে চেয়েছিলাম যে একটু খোঁজ নেন তো যে বাংলাদেশে আসলে আমেরিকার অবস্থানটা কি। তো তিনি আজকে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমেরিকাও চায় ভারতের মতোই। তিনি এভাবে বলেছেন যে ভারত যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, ভারত কিন্তু এটা আমেরিকার সাথে আলোচনা করেই তারা এই স্ট্যান্ডটা বাংলাদেশে জানিয়েছে। সুতরাং আমরা যদি মনে করি যে এটা ভারতের স্ট্যান্ড, যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একসময় বলেছিলেন যে আমাদের দেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারতের মাথা ব্যথা কেন, ভারত কেন বলবে, হু ইজ ইন্ডিয়া টু গাইড আস। কিন্তু বিষয়টা ইটস নট অনলি ইন্ডিয়া, তারা আমেরিকার সাথে আলোচনা করেই এই বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের প্রত্যাশা করে। তো সেই জায়গায় আমেরিকারও অবস্থান যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। ইনক্লুসিভ ইলেকশন না হলে যেটা হবে যে এই নির্বাচনটা বিতর্কিত হবে, এবং বাংলাদেশে সেক্ষেত্রে গণতন্ত্র, স্থিতিশীলতা, এই বিষয়গুলো এবং সুদূর পরাহত হয়ে যেতে পারে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর ইউনূস কি এই ইনক্লুসিভ ইলেকশন দেবে? বলে যে হি হ্যাজ নো চয়েস, তাকে বলা হবে। এবং এই সবাই ধারণা করছে যে আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত আসবেন, তিনি আসবেন সম্ভবত 11ই জানুয়ারি, এবং তিনি এলে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা নতুন করে চিন্তা ভাবনা হবে, এবং তিনি সম্ভবত সব পার্টির প্রতিনিধির সাথে বসবেন। আর ক্রেসিয়ান জ্যাকবসন, যিনি ইনুসের অভিভাবক ছিলেন, যিনি ইনুসকে সুরক্ষা দিতেন, তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, ইনুসের কাছ থেকেও বিদায় নিয়েছেন। সো এই মুহূর্তে ইনুস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে। তো ডক্টর ইনুস যদি ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয়, তাহলে তিনি বলেছেন যে প্রবাবলি হি হ্যাজ নো চয়েস, বাট তারপরেও তিনি আমাকে বলেছেন আই ডোন্ট নো। কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে সেরকম পরিস্থিতিতে এমনও হতে পারে যে ডক্টর ইনুসকে এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রধান করা হতে পারে। তো এই জায়গাটায় দিস ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট। আমার মনে হলো যে আমরা যারা বিভিন্নভাবে মাঝে মধ্যে হতাশায় ভুগি, আমাদের এখনো আসার জায়গা আছে। আর যদি ডক্টর ইউনূস গায়ের জোরে, যেটা তিনি বারবার বলেন যে আওয়ামী লীগ ইলেকশনে এলে তার টেকনিক্যাল প্রবলেম আছে, তিনি যে স্পষ্ট ভীত, এটা এটা বুঝতে আমাদের রকেট বিজ্ঞানী হতে হয় না। এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করা হয়, এবং জামাত, সেক্ষেত্রে জামাত কিন্তু চারিদিকে খেলতেছে। হ্যাঁ, জামাতের সাথে এই যে একটা নিউজ নিয়ে রয়টারের সাক্ষাৎকারে একটা নিউজ, যে দুজন ভারতীয় কূটনীতিবিদ তার সাথে বাসায় গিয়ে মিটিং করেছিল, এটা নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলছেন, ডক্টর শফিক এটাকে অস্বীকার করছেন। আমার কাছে এর চেয়েও বিস্ফোরক তথ্য আছে।
যে ডক্টর শফিকের দল কার কার সাথে যোগাযোগের চেষ্টা করছে, এটা আমি সঙ্গত কারণেই আপনাদের কাছে বলছি না। সুতরাং জামাত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপিকে ল্যাং মারার একটা সুদূর প্রসারী পরিকল্পনা তাদের অনেক দিন ধরেই আছে, এবং সেই ক্ষেত্রে খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে। আপাতত এখন পর্যন্ত ইউনূস সরকারের উপরে যে প্রেশার রয়েছে, বা বাংলাদেশে আগামীতে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে, প্রয়োজনীয় নির্বাচন ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাবে, সেটা এপ্রিল কিংবা তার পরে হবে। পুরনো কায়দায় ফিরছে কি বিএনপি জামাত? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকালকে এইরকম একটি বিষয় নিয়ে কথা বলেছি যে একটি মৃত্যু কি জামাতের সব হিসেব নিকেশ পাল্টে দিয়েছে? হ্যাঁ, সেটিরই বলা যায় ফলো আপ আলাপ করতে এসছি। গত পরশু জামাত আমির ডক্টর শফিকুর রহমান রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তারা ঐকমত্যের সরকার করতে চায়, কমপক্ষে আগামী 5 বছর, মানে একটা তারা একটি ঐকমত্যের সরকার প্রত্যাশা করে। কেন প্রত্যাশা করে? গত পরশু যে মুহূর্তে বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি চলছে, ঠিক সেই মুহূর্তে জামাত আমির রয়টার্সকে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং সাক্ষাৎকার দেওয়ার পরেই তিনি জানাজায় উপস্থিত হয়েছেন। আসলে একটা মৃত্যু সব হিসাব পাল্টে দিয়েছে। আমরা বেশ কয়েক মাস যাবৎ লক্ষ্য করছিলাম যে জামাত এককভাবে এই যে সামনে যে পাতানো নির্বাচনটা হতে যাচ্ছে, একপাক্ষিক নির্বাচন, আমরা বারবারই বলে থাকি যে বাংলাদেশের দুটো রাজনৈতিক দল, একটি বিএনপি, একটি আওয়ামী লীগ, আওয়ামী লীগকে সাইড লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে যেহেতু একপাক্ষিক নির্বাচন, সেখানে নির্বাচনী টেম্পার করে বা নির্বাচনী কারচুপি করে জামাত আসলে এককভাবে ক্ষমতায় আসতে চেয়েছিল, যার লক্ষ্যে জামাত ইসলামী দলগুলোকে নিয়ে একটা 10 দলীয় জোটও করেছে। কিন্তু বিধিবাম 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী সময়ে যে বাংলাদেশের অনুভূতিটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি বলছি যে একপাক্ষিক নির্বাচন, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে বা আসতো তাহলে হিসাবটা কিন্তু ভিন্ন রকম হতো। যেহেতু আওয়ামী লীগ নেই না, সেহেতু আওয়ামী লীগের ভোট জামাত ভাগ বসানোর যে একটা চিন্তা, সেই চিন্তাটা আসলে বাস্তবায়ন হবে না। আমি গতকালকেও বলেছি যে আওয়ামী লীগের ভোট অন্য কোথাও যাবে না, আওয়ামী লীগের লোকজন সমর্থক ভোটই দিতে যাবে না, ভোটটা হবে অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে। এই অর্ধেক জনগোষ্ঠীর মধ্যে এখন চিন্তিত হয়ে পড়েছে মৃত্যুর কারণে, বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে জামাত চিন্তিত হয়ে পড়েছে যে ক্ষমতা তো আর হলো না, এখন তাহলে কি করা? এখন তাহলে বিএনপির সাথে যে কোনো ভাবে নেগোশিয়েট করতেই হবে। এবং তারই প্রেক্ষিতে পরশুদিন রয়টার্সের সাক্ষাৎকার, এবং গতকাল সন্ধ্যাবেলা আমরা দেখলাম জামাত আমির সদল বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডেরায় হাজির হয়ে গেছেন, এবং হাজির হয়ে তিনি বৈঠক শেষে সংবাদ মাধ্যমকেও বলেছেন যে তারা একসাথে কাজ করতে চায়। শুধু তাই নয়, জামাতের বাচ্চারাও কিন্তু গতকালকে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। জামাতের বাচ্চারা বলতে আমি এই মুহূর্তে বলতে চাইছি যে ডাকসু তো শিবির দখল করেছে, আপনারা জানেন। সেই ডাকসুর নেতারাও কিন্তু গতকালকে তারেক রহমানের সাথে দেখা করেছে, কারণ তাদের মাথা খারাপ যে ক্ষমতা তো যেহেতু বিএনপির হাতে চলে যাচ্ছে, তারা যদি বিরোধী দলে থাকে তাহলেও কিন্তু আর এক দৌড়ের উপর থাকতে হবে। এই দৌড় থেকে মুক্তি পাওয়ার জন্যই তারা ক্ষমতার অংশীদার হতে চায়, মন্ত্রী হতে চায়, এবং ক্ষমতার অংশীদার হলে এই যেভাবে সারা দেশে দখলদারিত্ব কায়েম করে আছে, এই দখলদারিত্বটা বজায় থাকবে, এবং 5 বছরে মাজাটা আরো শক্ত হবে। এবার যে স্বপ্নটা দেখেছিল যে এককভাবে ক্ষমতায় যাবে, 5 বছর যদি শরিক হিসেবে ক্ষমতায় থাকে, তাহলে তারা মনে করছে যে পরবর্তীতে এককভাবে ক্ষমতায় যাবে। জামাত আসলে আমাদের সবার সহযোগিতায় ফুলে ফেপে উঠেছে, এর দায় কেউ এড়াতে পারে না। বিএনপি তো বটেই, বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে জামাতে ইসলামের রাজনীতি উন্মুক্ত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাত ধরে জামাতে ইসলামী ক্ষমতার স্বাদ পেয়েছে, তাদের গাড়িতে জাতীয় পতাকা উঠেছে, কোথাও হয়নি। জামাতের বয়স 84 বছর, এই 84 বছরের ইতিহাসে জামাত কোথাও ক্ষমতার স্বাদ পায়নি, এমনকি জন্মস্থান পাকিস্তানে পর্যন্ত পায়নি। লাহোরে জামাতের জন্ম, জামাতে ইসলামী হিন্দ লাহোরে জন্ম, সেই পাকিস্তানে জামাত আজ পর্যন্ত সুবিধা করতে পারেনি, বাংলাদেশের ক্ষমতার স্বাদ পেয়েছে। এখন তারা স্বপ্নে বিভোর পূর্ণ ক্ষমতার। এবং এসবের প্রেক্ষিতে আরো একবার সদ্য প্রয়াত খালেদা জিয়ার দল বিএনপির সঙ্গে জোট করার বার্তা দিল বাংলাদেশ জামাতে ইসলামী। দলটির প্রধান শফিকুর রহমান গতকাল বৃহস্পতিবার খালেদা পুত্র তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সমবেদনা জানান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বেরিয়ে শফিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানান দেশের স্বার্থে বিএনপি এবং জামাত মিলেমিশে কাজ করতে পারে। তারেক এবং বিএনপি নেতারাও একই মত ব্যক্ত করেছেন বলে দাবি করেন শফিকুর রহমান। সব পরিস্থিতি গাছের ডালপালাও এখন বলছে জোয়ারটা এমন উঠেছে, যেহেতু আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের অনুপস্থিতিতে, যে গাছের ডালপালা, চেয়ার টেবিল, পোকামাকড় সবকিছু বলছে যে বিএনপি ক্ষমতায়। এখন বিএনপি ক্ষমতায়, বিএনপি জামাতের সাথে জোট করবে কেন? জোট তো করার প্রয়োজন নেই, কারণ বিএনপি 150-র বেশি আসন পাবে, 200 আসন পাবে, বা যেটি হোক, যত আসনই পাক। জোট করবে, হয়তো জোট করতেও পারে, আগের কায়দা ফিরতেও পারে, কারণ বিএনপি যদি এককভাবে ক্ষমতায় থেকে একক মন্ত্রিসভা গঠন করে, দেশ চালানো কঠিন হবে। আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি, জামাত তটস্থ করে মারবে। আবার বিএনপি যে আওয়ামী লীগকে ফেরাবে, এই আশাটা আসলে করা যায় না।
কারণ আমরা প্রতিনিয়ত হিংসা দেখেছি, জানাজা অনুষ্ঠানে পর্যন্ত হিংসার বক্তব্য দিতে দেখেছি। আওয়ামী লীগকে আওয়ামী লীগের নিজের চিন্তাই করতে হবে। আর আওয়ামী লীগের চিন্তা কেন করবে না? আওয়ামী লীগ কেন চিন্তা করবে না? আওয়ামী লীগ কি এই যে 2006 সালে, আবার উদাহরণগুলো বারবার চলে আসে, এই যে জামাত বিএনপি একজোট ছিল, একজোট ছেলে থেকে একটা পাতানো নির্বাচন করতে চেয়েছিল 2006 সালেও, নিজেদের পাতানো তত্ত্বাবধায়ক সরকার দিয়ে। এই আওয়ামী লীগে কিন্তু সেই সময় লগি বৈঠার আন্দোলন করে এদেরকে পতন ঘটিয়ে 111-এর একটা সরকার গঠিত হয়েছিল। আজকে বাংলাদেশের অবস্থা কিন্তু সেদিকেই, আবার একটা একপাক্ষিক নির্বাচনের দিকে যাচ্ছে। এই মুহূর্তে আওয়ামী লীগের শক্তি সামর্থ্য আমরা দেশবাসী আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু আজকে শক্তি নাই। 2 মাস পরে যে শক্তি সামর্থ্য নিয়ে আওয়ামী লীগ হাজির হবে না, এটিও কিন্তু বলা যায় না। এটি স্পষ্ট যে সার্বিক বিচার বিশ্লেষণে জামাতের যে ভাষা, জামাতের যে কথা, তাতে মনে হচ্ছে যে বিএনপি জামাত আবার আগের কায়দায় ফিরতে চাইছে, 2001-06-এর কায়দায় ফিরতে চাইছে। 2001-06-এর কায়দায় যদি ফেরে আওয়ামী লীগের জন্য কঠিন হবে, কিন্তু পরিস্থিতি যত কঠিন তত ফেরাটা আওয়ামী লীগের জন্য যদি কঠিন না হয়, আওয়ামী লীগ মনে করবে আমাকে কেউ ফিরিয়ে দেবে, বিএনপি ফিরিয়ে দেবে, ভারত ফিরিয়ে দেবে, সেনাবাহিনী ফিরিয়ে দেবে, অমুক ফিরিয়ে দেবে, তমুক ফিরিয়ে দেবে, না। আওয়ামী লীগের জন্য যত কঠিন হবে পরিস্থিতি, তত আওয়ামী লীগের জন্য ফেরা ত্বরান্বিত হবে। দেয়ালে পিঠ থেকে গেলে মরণ কামড় দিতে চাইবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ফিরতে চাইবে খুব স্বাভাবিকভাবে। আর 2001-06 আমলটার কথা যদি বাংলাদেশের মানুষ, আজকের প্রজন্মের এটা জানার কথা না, 2001-06 আমল যারা দেখেছে, বাংলাদেশের মানুষ অন্ততপক্ষে সেই পরিস্থিতি চাইবে না। গত 1.5 বছর ইউনূসের শাসন দেখছে, অতিষ্ঠ হয়ে গেছে। বিএনপি জামাতের যদি আবার একটা জোট সরকার হয়, সেই সময়টাও 1.5 বছর যাবে না, কয়েক মাসেই মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, আওয়ামী লীগ ফিরবে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত আর মাত্র খুব বেশি দিন তো নেই, মাত্র 6 সপ্তাহ। এই 6 সপ্তাহ পর কি হয়? কারণ 6 সপ্তাহ পরের ক্ষমতার ভাগ বাটোয়ারা নিয়ে ইতিমধ্যে জামাত কিন্তু ঘুরে বেড়াচ্ছে। বিএনপি যদি জামাতের এই ফাঁদে আবার পা দেয়, গত 1.5 বছর জামাতের বিভিন্ন ফাঁদে পা দিয়ে বিএনপির অনেক ক্ষতি হয়েছে। বিএনপি কদিন আগে অজনপ্রিয় ছিল, প্রচন্ড অজনপ্রিয়, যার বহিঃপ্রকাশ ছাত্র সংসদ নির্বাচনগুলো, এবং নানাভাবে অজনপ্রিয় ছিল। সাময়িক সিম্প্যাথি আছে, এটা কয়দিন থাকবে? 7 দিন, 15 দিন, 1 মাস। আবারও যদি সেই তাণ্ডবের সময় বাংলাদেশ ফিরে আসে, জনপ্রিয়তা হারিয়ে যেতে সময় লাগবে না। জনপ্রিয়তা স্রোতের মতো, নদীর স্রোতের মতো এক জায়গায় স্থির থাকে না, এটা শুধু ভেসে যায়। কাজেই আজকের যে বিএনপির জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে কাজে না লাগিয়ে যদি জামাতের ফাঁদে বিএনপি পা দেয়, বিএনপির জন্য মহাবিপদ আছে। তারেক রহমান দীর্ঘদিন বিদেশে প্রবাস জীবন কাটিয়েছেন, তিনি দেশে এসেছেন। 7 সালে তিনি বিদেশে যেতে পেরেছিলেন। আমি ধারণা করি এবার তিনি বিদেশে যেতে পারবেন না। তার একটা ভুলের খেসারত দিতে হবে, এবং এই মাটিতেই তার খেসারত দিতে হবে। কাজে আমরা আশা করি যে তারেক রহমান আবার কোনো ভুলের পুনরাবৃত্তি করবেন না। আশা করতেই পারি, কিন্তু আশা কতটা পূরণ হবে? অতীতেও অনেক আশা পূরণ হয়নি। আমরা কর্মে বিশ্বাসী, কাজ না দেখলে আসলে বিশ্বাস করতে পারি না। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে, তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফিজ।